বাংলা ভরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,44,594 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,80,469 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 9,925 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 81,37,913 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 4,39,585 জনের। অন্যদিকে আসামে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 4,319 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 2,205 জন। অপরদিকে লাদাখে যুদ্ধের ডঙ্কা। চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় সেনা অফিসার ও 2 জন সেনা জওয়ান। অন্যদিকে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের দিকে আরও এগোলো নেপাল। সীমান্তে বরাবর এক ধাক্কায় বাড়ছে 100 সেনা চৌকি। অপরদিকে কাশ্মীরে লাগাতার সাফল্য সেনাবাহিনীর। শোপিয়ানে 7 সকালেই এনকাউন্টারে খতম 3 জঙ্গি। অন্যদিকে জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, তবে করোনার রিপোর্ট নেগেটিভ। অপরদিকে মনোরোগীদের জন্য বিমা নয় কেন, কেন্দ্র ও বিমান নিয়ন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের। অন্যদিকে করোনা বিধি মেনে ঘরোয়া অনুষ্ঠানে বিজয়নের মেয়ের বিয়ে, অতিথি মাত্র 30 জন। অপরদিকে গুজরাট মডেল বেরিয়ে পড়েছে। করোনায় মৃত্যুর হার নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর। অন্যদিকে গাড়ি শিল্প বাঁচাতে হলে চীনা পণ্যই চাই, বয়কট চীনের বিপক্ষে মারুতি বাজাজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে না দেখার দেশে সুশান্ত, ভেঙে পড়লেন বিধ্বস্ত ধোনি। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী পেশাগত শত্রুতা, একাধিক সেলিব্রিটিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 3,862 জন এবং এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হলো 53 জনের। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। লাদাখে যুদ্ধের ডঙ্কা। চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় সেনা অফিসার ও 2 জওয়ান। লাদাখে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি। গালওয়ান উপত্যকায় সোমবার রাতে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে শহীদ হলেন এক ভারতীয় সেনা অফিসার ও 2 সেনা জওয়ান। এদিকে বেজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চীনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। পরিস্থিতি স্বাভাবিক করতে দুদেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠক করছেন। গোটা পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে গালওয়ান উপত্যকায় দ্বন্দ্ব কাটিয়ে ডি-এসকেলেশনের সময় হিংসাত্মক সম্মুখ সমর বাদে তাতে দুপক্ষই হতাহত হয়েছে। ভারতের এক অফিসার ও 2 জওয়ানের মৃত্যু হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা উত্তেজনা প্রশমনে বৈঠক করছেন। সেনা সূত্রে দাবি করা হয়েছে, কোনো গুলি চলেনি, খালি হাতে লড়াই করেই প্রাণ গিয়েছে ভারতীয় অফিসার ও জওয়ানদের। এদিকে বেজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে ভারতীয় সেনা চীনের মানুষের উপর হামলা চালিয়েছে। চীনের বিশেষজ্ঞদের দাবি, সমস্যা আরও না বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন জানানো হয়েছে। ইন্দো চীন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে যোগ দিয়ে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানে। দুদেশের সেনার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি স্থানীয় স্তরে কমান্ডার পর্যায়ের বৈঠকও হয়েছে। সেই বৈঠক প্রসঙ্গেই নারাবানে বলেন, ক্রমাগত যে আলোচনা চলছে তার মাধ্যমেই ভারত ও চীনের সব বিরোধ মিটে যাবে বলে আশাবাদী আমরা। সব কিছু এখন নিয়ন্ত্রণে। 5-6 মে লাদাখ সীমান্তের কাছে পেঙ্গংশতে টহলদারি দিতে গিয়ে হাতাহাতিতে জড়ায় দুদেশের সেনাবাহিনী। তারপর থেকেই লাদাখ সীমান্তে সেনা বাড়াচ্ছে দুপক্ষই, বাড়ছে উত্তেজনা। একের পর এক বৈঠকেও সীমান্তে শান্তি ফেরার তেমন লক্ষণ দেখা যায়নি। শুক্রবার পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনার প্রস্তুতি এবং সিকিম, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি হতে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উচ্চ পর্যায়ের বৈঠকে তাকে বিস্তারিত তথ্য জানান সেনাপ্রধান নারাবানে, ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও। এই বৈঠকের পরই শুক্রবার আলোচনায় বসেন ভারত ও চীনের মেজর জেনারেল র্যাঙ্কের অফিসাররা।
তবে ভারতের সেনা জওয়ানদের মৃত্যুর পর চীন পাল্টা দাবি করেছে তাদেরও 5 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আমেরিকা অবশ্য এই পরিস্থিতিতে ভারতের দিকেই ঝুঁকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত চীন সীমান্ত সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো পক্ষই সেটা মানেনি। প্রাক্তন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস জি ওয়েলস জানান, চীনের এই আগ্রাসনের মুখে আমেরিকা ভারতের পাশে থাকবে। তিনি টুইটে জানিয়েছিলেন, দিনের শেষে চীন যখন ভারতের সার্বভৌমত্বে নাক গলাতে চাইছে, তখন আমেরিকাই ভারতের পাশে থাকবে। অপরদিকে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের দিকে আরও এগোলো নেপাল। সীমান্তে বরাবর এক ধাক্কায় বাড়ছে 100 সেনা চৌকি। ম্যাপ নিয়ে ভারতের বিরুদ্ধে গুড়িয়ে সংঘাতে নামার পর এবার সরাসরি নিজেদের ক্ষমতা প্রদর্শনের খেলায় মাতছে নেপাল। ভারত নেপাল সীমান্ত সংঘাতের মধ্যেই চীনের ইশারায় ফের নতুন পদক্ষেপ নিল ভারতের এক সময়ের বন্ধুরাষ্ট্র নেপাল। ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় 100টি নতুন সেনা চৌকি বানানোর সিদ্ধান্ত নিল নেপাল। এই মুহূর্তে ইন্দো নেপাল সীমান্তে নেপালের 121টি সেনা চৌকি রয়েছে। এই নতুন সেনা চৌকিগুলি তৈরি হলে এক ধাক্কায় সেই সংখ্যাটা বেড়ে 221টি সেনা চৌকি হতে চলেছে। যে খবর পাওয়া গিয়েছে সেই অনুযায়ী নেপাল ধীরে ধীরে ভারতের সীমান্তে সেনা চৌকির সংখ্যা বাড়িয়ে 500 পর্যন্ত করতে চলেছে। ভারতের সীমান্তে এভাবে চাপ বাড়ানোর খেলা শুরু করার নেপালের সিদ্ধান্তের ভিত্তিতে বোঝাই যাচ্ছে তাদের পিছনে বড় শক্তি রয়েছে। সশস্ত্র সীমাবল ভারত ও নেপাল সীমান্তে সুরক্ষার দায়িত্ব সামলায়। এসএসবি ও ভারতের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সির খবর অনুযায়ী নেপাল আর্মড পুলিশ ফোর্সকে সীমান্তে নিয়োগ করেছে নেপাল, আর দ্রুতই 100 সেনা চৌকির কাজও শুরু হয়ে যাবে। নেপালের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেদারনাথ শর্মা এই তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 121 থেকে নেপালের সেনা চৌকি 221 করা হবে। অন্যদিকে 7 সকালেই সীমান্তে 3 জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এখন অভ্যস্ত উপত্যকা, তারই মাঝে 3 জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার তুরকাওয়ানগম গ্রামে শুরু হয় গুলির লড়াই। সেনা সূত্রের খবর, জম্মু কাশ্মীর পুলিশ, সেনার 44 রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথ তল্লাশি শুরু হয় তুরকাওয়ান গ্রামে। গোটা গ্রাম ঘিরে ফেলে সেনা। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ তল্লাশি চালানো হয়। জঙ্গিদের গোপন ঘাঁটির কাছে পৌঁছতেই গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। এখনও 2 থেকে 3 জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হয়েছে। তল্লাশি জারি রেখেছে যৌথ বাহিনী। শুধু জঙ্গিদের সঙ্গে সংঘর্ষই নয়, ভারতীয় সেনা লড়ছে অনবরত পাক হামলার সঙ্গেও। ভারত সীমান্ত লাগোয়া গ্রামগুলিকে লক্ষ্য করে ক্রমাগত পাকিস্তানি সেনা মর্টার হামলা চালিয়ে যাচ্ছে বলে সেনা সূত্রের খবর। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। গত কয়েকদিন ধরেই লাগাতার মর্টার হামলা চলছে বলে জানা গিয়েছে। চলছে গুলিবর্ষণও। এই হামলার ফলে উরি সেক্টরের বাটগ্রাম গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে। 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখা একেবারে কাছে থাকা ভারতীয় প্রান্তের শেষ গ্রাম হলো এই বাটগ্রাম। স্থানীয়দের অভিযোগ, তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়নি। গ্রামের সেনা জওয়ান মোতায়েন করে আপাতত মর্টার হামলার জবাব দেওয়া চলছে। তবে তাতে নিশ্চিন্ত নন গ্রামের বাসিন্দারা। প্রাণহানির আশঙ্কা করছেন তারা। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও রেশন বন্টনের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। গ্রামের বাড়িগুলি লক্ষ্য করে মর্টার হানা চলছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে ভারতীয় সেনারা পাক সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার ছুড়ছে বলেও তথ্য দিয়েছেন এই গ্রামের বাসিন্দারা। অপরদিকে জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, তবে করোনার রিপোর্ট নেগেটিভ। এবার করোনা ভাইরাসের কবলে স্বয়ং দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি হলেন সত্যেন্দ্র জৈন। প্রবল জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। মঙ্গলবারই তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়, তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার সকালে 55 বছরের আম আদমি পার্টি নেতা টুইটে জানান, গত রাত থেকেই প্রবল জ্বর আর অক্সিজেনের মাত্রাও হঠাৎ কমে গিয়েছে। RGSSH-এ ভর্তি হয়েছি, সবাইকে আপডেট জানাবো। সোমবার দিল্লির করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও।
10 জুন দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাকে চাপিয়ে যায় রোগমুক্তের সংখ্যা, সেই ইতিবাচক প্রবণতা এখনও চলছে। সোমবার আরও এক মাইল ফলক ছুঁয়েছে ভারত। দেশের মোট আক্রান্তের মধ্যে 51% সুস্থ। রবিবারই কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছিল T3 অর্থাৎ টেস্টিং, ট্র্যাকিং ও ট্রিটমেন্ট জোরদার করা হবে। বিশেষত 15টি বড় শহর যেখানে সংক্রমণের হার অনেক বেশি। সুস্থতার হার নিয়ে আসামের যোগ তথ্য আসার দিনই সরকার টেস্টের নীতিতেও বদল আনল। বলা হয়েছে করোনা প্রভাবিত কন্টেইনমেন্ট জোনগুলিতে RT-PCR পরীক্ষার পরিবর্তে অ্যান্টিজেন নির্ণায়ক পরীক্ষা পদ্ধতি অবলম্বন করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফল জানা যাবে 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে। অন্যদিকে মনোরোগীদের জন্য বিমা নয় কেন? কেন্দ্র ও বিমা নিয়ন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের। মনোরোগীদের কেন বিমার আওতায় আনা হয়নি, এই প্রশ্ন তুলে কেন্দ্র ও ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়াকে জবাবদিহি করতে বলল সুপ্রিম কোর্ট। মনোরোগী অবসাদে ভুগছেন এমন ব্যক্তি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি মামলার মঙ্গলবার শুনানি হয় শীর্ষ আদালতে। অতিমারির কারণে অবসাদ, উদ্বেগ কীভাবে দেশের মানুষকে গ্রাস করছে তা নিয়ে একটি আলোচনা হয়। তখনই বিমার প্রসঙ্গটি টেনে আদালত কেন্দ্র এবং IRDAI-কে প্রশ্ন করে, শারীরিক অসুস্থতার জন্য যদি বিমা থাকতে পারে তাহলে মানসিকভাবে অসুস্থদের কেন বিমার আওতায় আনা হবে না? গৌরব কুমার বনসা নামে এক আইনজীবী মানসিক স্বাস্থ্য নিয়ে একটি মামলা করেন। বিচারপতি রোহিংটন F নরিম্যান, নবীন সিনহা এবং BR গাভাইয়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল এদিন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মানসিক স্বাস্থ্যের বিষয়টি ভাবিয়ে তুলছে অনেককেই। অবসাদে ভুগছেন বা মানসিক দিক থেকে অসুস্থ এমন রোগীর সংখ্যা দেশে প্রচুর। অবসাদে কেউ কেউ আত্মহত্যার পথকে বেছে নিচ্ছেন। তাদের জন্য বিমার প্রয়োজন রয়েছে বলে মনে করে আদালত। যদিও 2018-তে IRDAI দেশের সব বিমা সংস্থাগুলোকে মানসিকভাবে অসুস্থদের বিমার আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছিল। 2017-র মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনে বলা হয়েছে, শারীরিকভাবে অসুস্থদের জন্য যেমন চিকিৎসা বিমা রয়েছে, ঠিক একই রকমভাবে মনোরোগীদের চিকিৎসার জন্য বিমা ব্যবস্থা করতে হবে বিমা সংস্থাগুলিকে। অভিযোগ, আইনে বলা থাকলেও মানসিক স্বাস্থ্য নিয়ে বিমার ব্যাপারে উদ্যোগী হয়নি বিমা সংস্থাগুলো। এ বিষয়ে বিমা সংস্থাগুলোর বিরুদ্ধে IRDAI কেন কোনো পদক্ষেপ করল না তা নিয়েও প্রশ্ন তুললেন মামলাকারী। তার আরও অভিযোগ, বিমা রেগুলেটরি বডির উদাসীন মনোভাবের কারণেই মনোরোগীদের আজ ভুগতে হচ্ছে। অপরদিকে করোনা বিধি মেনে ঘরোয়া অনুষ্ঠানে বিজয়নের মেয়ের বিয়ে, অতিথি মাত্র 30 জন। তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ক্লিফ হাউস। সোমবার সাদামাটাভাবে সেজে উঠল সেই বাড়ি। হাজির হলেন মাত্র 30 জন। উপলক্ষ, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিয়ে। করোনা বিধি মেনেই এক হলো 4 হাত। বিজয়নের মেয়ে টিবিনা তথ্য প্রযুক্তি কর্মী তথা উদ্যোগপতি। পাত্র CPM-এর প্রবীণ নেতা মোহাম্মদ রিয়াদ, DYFI-র জাতীয় সভাপতি, কেরলের শাসক দলের কমিটি সদস্য। বিশেষ বিবাহ আইন মেনেই এদিন মালাবদল করলেন তারা। উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠরা এবং দলের 2-1 বিশিষ্ট নেতা। অতিথির মোট সংখ্যা ছিল 30 জন। কোনো হেভিওয়েট নেতামন্ত্রীকে দেখা যায়নি এদিন ক্লিফ হাউসে। ছিলেন শুধু কেরলের মন্ত্রী EP জয়রাজন। রিয়াজের বাবা মাও এদিন অনুপস্থিত ছিলেন। তাদের বাড়ি কোজিকোড থেকে 380 কিলোমিটার দূরে। কোভিড বিধি মেনে তিরুবনন্তপুরমে আসার ঝুঁকি নেননি, কারণ বারবার করে প্রবীণদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। সম্প্রতি কেরল সরকার রাজ্যে বিয়ের মতো অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। জানিয়েছে 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে। নির্দেশিকা পালন হচ্ছে কিনা নজর রাখতে হবে বিয়েবাড়িকেই। মুখ্যমন্ত্রী অবশ্য নির্দেশিকা মেনেছেন অক্ষরে অক্ষরে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। অন্যদিকে গুজরাট মডেল বেরিয়ে পড়েছে। করোনায় মৃত্যুর হার নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর। কোভিড সংক্রমণে দেশের 4র্থ স্থানে রয়েছে গুজরাট, কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি বিজেপি শাসিত এই রাজ্যে। মঙ্গলবার তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইট করে লিখলেন, এই তো গুজরাট মডেল বেরিয়ে পড়েছে। সেই সঙ্গে আলবার্ট আইনস্টাইনকে উদ্ধৃত করে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, উপেক্ষা করার চাইতে উগ্রতা বেশি বিপজ্জনক। বিবিসির একটি রিপোর্ট টুইট করে ওয়ানাডের সাংসদ লিখেছেন, কোভিডে মৃত্যুর হার গুজরাটে 6.25%, মহারাষ্ট্রে 3.73%, রাজস্থানে 2.32%, পাঞ্জাবে 2.17%, পুডুচেরিতে 1.98%, ঝাড়খণ্ডে 0.5% এবং ছত্তিশগড়ে 0.35%।
মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লির পর চতুর্থ স্থানে গুজরাট থাকলেও সেখানকার মৃত্যুর হার জাতীয় গড়ের চেয়ে দ্বিগুণের বেশি। দেশে করোনা আক্রান্তদের মৃত্যুর হার 2.86%, সেখানে গুজরাটে 6.25%। সেই পরিসংখ্যান তুলে ধরেই বিজেপি শাসিত গুজরাট নিয়ে কটাক্ষ করেন রাহুল গান্ধী। গত মাসে প্রায় প্রতিদিন গুজরাটে 400 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে গুজরাটে মোট করোনা আক্রান্তের সংখ্যা 24,104 জন, মৃত্যু হয়েছে 1,500 জনের। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল এই হারে যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে কি ফের লকডাউন কঠোর করা হবে। যদিও মুখ্যমন্ত্রী বিজয় রূপানি গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। গুজরাটে মোট আক্রান্তের 75% আহমেদাবাদের বাসিন্দা। তাছাড়াও বাদুদরা, গান্ধীনগরেও সংক্রমণ ছড়িয়েছে। গুজরাটের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছিল হাইকোর্টও। আহমেদাবাদের একটি হাসপাতালকে অন্ধকূপ বলে উল্লেখ করেছিল আদালত। 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। প্রশাসনিক মডেলের প্রশ্নে বিজেপি কোথায় কোথায় গুজরাট মডেলকে তুলে ধরে পর্যবেক্ষকদের মতে সেটাকেই কটাক্ষ করতে চেয়েছেন রাহুল গান্ধী। অপরদিকে গাড়ি শিল্প বাঁচাতে হলে চীনা পণ্যই চাই, বয়কট চীনের বিপক্ষে মারুতি, বাজাজ। করোনা ভাইরাস মহামারীর জেরে গোটা ভারতে একটি স্লোগান উঠছে, চীনা পণ্য বয়কট করো। কেন্দ্র চীন থেকে আমদানি করা পণ্যের উপরে শুল্ক বাড়াতে চলেছে। চীনা অ্যাপ ডিলিটের হিড়িক উঠেছে। এহেন পরিস্থিতিতে CNBC TV18কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেশের অন্যতম বৃহৎ গাড়ি সংস্থা মারুতি সুজুকি জানিয়ে দিল, গাড়ি তৈরির জন্য চীনা পণ্য প্রয়োজন। প্রস্তুতকারকদের থেকেও চীন থেকে আমদানি করা গাড়ি তৈরির নানা যন্ত্রাংশ ভেন্ডারদের বেশি প্রয়োজন। অটোমোবাইল শিল্পে চীনা পণ্য আমদানির খুবই প্রয়োজনীয়তা রয়েছে বলে জানাচ্ছে আরেক সংস্থা বাজাজও। টু হুইলার প্রস্তুতকারী সংস্থা বাজাজও জানাচ্ছে, মোটরসাইকেলের অ্যালয় হুইলের বেশিরভাগটাই আসে চীন থেকে। তার কারণ অন্যান্য দেশের তুলনায় চীন সস্তায় বিক্রি করে, ফলে মোটরসাইকেল তৈরির জন্য চীন থেকে যন্ত্রাংশ আনাটা জরুরি। সম্প্রতি সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের সম্পর্ক খারাপ হয়েছে, তার প্রভাব পড়তে পারে গাড়ি শিল্পেও। বিশেষ করে ইলেকট্রিক ভেহিকল তৈরির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ইম্প্যাক্ট অফ চাইনিজ গুডস অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 2019 সালের রিপোর্ট বলছে, 2019 সালে চীন থেকে ভারতে আমদানি 5,000 কোটি মার্কিন ডলার বেড়েছে, রফতানি বেড়েছে 2500 কোটি মার্কিন ডলার। ভারতের মোট বাণিজ্য ঘাটতির 40% মেটায় চীনের সঙ্গে ব্যবসা। কেন্দ্র ইলেকট্রিক ভেহিকল বাড়ানোর উপরে যখন জোর দিচ্ছে, তখন চীনের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে মনে করেছেন গাড়ি শিল্পের বিশেষজ্ঞরা। একটি ইলেকট্রিক গাড়ির দামের 50% হয় ব্যাটারির দাম। বিশ্বের 5টি বৃহত্তম ব্যাটারি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে 2টি হল চীনের। অপরদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে 3,862 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 53 জন। সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 94,481 জনে। বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা 1,262 জন। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ হল 47 জন এবং নারী 6 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। 18,403টি নমুনার মধ্যে 17,214টি পরীক্ষা করা হয়েছে। মোট 5,33,717টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 2,237 জন নতুন সুস্থ হয়েছেন এবং 37,264 জন সুস্থ হয়েছেন। মোট এখন পর্যন্ত 38% মানুষ সুস্থ হয়েছেন বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে 2 দিন আগেই, এখনও সেই রেশ কাটেনি। কেন এভাবে 34 বছরের একজন সফল অভিনেতাকে চলে যেতে হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। তদন্ত করছে পুলিশ। অনেকেই দায়ী করেছেন বলিউডকে। অনেক বড় তারকাই আঙ্গুল তুলেছেন নেপোটিজমের দিকে। কেউ বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলে নয় বলে অনেক কঠিন পথ পেরোতে হয়েছে সুশান্তকে। তদন্তে সেসব প্রশ্নের উত্তর উঠে আসবে বলে মনে করা হচ্ছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের মধ্যে সবার আগেই নাম রয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। কারণ শেষের দিকে তিনি অভিনেতার সবথেকে ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন বলে মনে করা হয়। এই ঘটনায় পেশাগত কোনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও। তিনি জানিয়েছেন মুম্বাই পুলিশ এ ব্যাপারে তদন্ত করবে।
একটি টুইটে মন্ত্রী লিখেছেন, পোস্টমর্টেম বলছে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে, কিন্তু মিডিয়া রিপোর্ট বলছে সুশান্তের ক্লিনিক্যাল ডিপ্রেশনের পিছনে ছিল পেশাগত শত্রুতা। মুম্বাই পুলিশ এই বিষয়ে তদন্ত করবে।